এটিএম আজহার যিনি ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন ওনাকে হাইকোর্টের অ্যাপিল বিভাগ সর্বোচ্চ বিভাগ ওনাকে মুক্তি দিয়েছে। এরপরে আমি জামাতের আমিরের কথা শুনেছি। আমার কাছে মনে হয়েছে এটিএম আজহার মুক্তি পেলেও কিন্তু জামাতকে মুক্ত করতে পারলো না। তার যে অভিযোগ, মানে যখন সারেন্ডার হয় আমাদের এই সরওয়ার্দী এই রেস কোর্সে, সেই জগদীশ সিং অরোরার কাছে যখন নিয়ে সারেন্ডার করে, সেখানে যে দলিল, সেই দলিলটা কিন্তু শুধু পাক আর্মি না, অক্সিলারি ফোর্সেস মেনশন করা আছে। এরাও যে অপরাধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, সেই জায়গার থেকে কিন্তু মুক্ত হতে পারলেন। মুক্ত হওয়ার একটা স্কোপ ছিল। আজকে জামাতের সেই কথা বলার সুযোগ ছিল, তাদের ৭১-এর সেই ইতিবৃত্ত যা তারা করেছেন, কিন্তু তার বিন্দুমাত্র লেশমাত্র নেই। হ্যাঁ, বর্তমান সরকার জামাতের কথা, জামাত এর আগেও বলেছে যে সবাইকে মিলেই একটা বৈঠক হোক, কিন্তু সরকার সেখান থেকে ভিন্ন পলিসি নিয়েছেন। আমি দেখলাম কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সরকার বৈঠক করেছেন, পত্রিকায় যেটা এসছে, আমাদেরকেও বলেন নাই। তো আমি বলতে চাই, রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বলেন আপনি, আমাদের যে মৌলানা ভাসানী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, উনি অনেক সমস্যার, ওনার দল পরে এগুলো উনি হ্যান্ডেল করেছেন। ভারতের জয়প্রকাশ নারায়ণের কথা বলি, অনেক সমস্যা উনি হ্যান্ডেল করেছেন। সেই চম্বলের ডাকাতদের কথা বলুন, ইভেন কি যখন অপারেশন ব্লু স্টার করলো ইন্দিরা গান্ধী, ফার্স্ট ফোনটা তাকে করছে, মাই গলতি কিয়া আর ফরেন দিল্লি চালায়। এবং এরপরে জ্যোতি বসুকে ফোন করছে ইন্দিরা গান্ধী। জ্যোতি বসু ফোন করছে জয়প্রকাশ নারায়ণকে, উনি সিনিয়র ছিলেন লন্ডনে পড়াশোনার সময়, বলছে আমাকে ডাকছে কি যাবো কিনা, তাড়াতাড়ি চলে আসে, আমাদের জন্মভূমি কোথায় আছে, ইতে আছে। আমি বলছি যে এরকম লোক তো নেই, কিন্তু সেইখানটায় এটা কি ব্রিটিশদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মতো, যে যেহেতু রাজনৈতিক দলের কিছু দল ক্রিটিসাইজ করতেছে গভর্নমেন্টকে, তার কাজকর্ম সম্পর্কে বলতে, আমিও বলতেছি। যেমন যদি বলি, ডক্টর ইউনূস সাহেবের রাজনীতির আশ্রয়স্থল কথা জনগণ। শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আশ্রয় নিয়েছিল একটা সিন্ডিকেট, আমলা, পুলিশ, মিলিটারি একটা সিন্ডিকেটের কাছে এবং কিছু বহির্শক্তির কাছে। আজকে ইউনূস সাহেবের আশ্রয়স্থল হচ্ছে জনগণ, কিন্তু না, ওনার আশ্রয়স্থল হয়ে গেছে নাগরিক পার্টি এবং বহির্শক্তি।